আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 11 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে কোটামণিতে কালো ব্যাজ পরে প্রতিবাদ। আজ শেষ দিনে জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন দাখিল। মাধ্যমিকের ফলাফল ঘোষণা। মাধ্যমিকে রাজ্যসেরা জোরহাটের অমিশী, দ্বিতীয় ও তৃতীয় সপ্তর্ষ ও অনির্বাণ। রাধামাধব কলেজে এবছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে চালু হচ্ছে বাণিজ্য বিভাগ। পঞ্চায়েত নির্বাচনের কন্ট্রোল রুম হাইলাকান্দিতে। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আজ জুম্মার নামাজের পরে কালীগঞ্জের বিভিন্ন মসজিদে কালো ব্যাজ পরে উত্তাল প্রতিবাদ। পঞ্চায়েত বোর্ডে 27টি প্রচার সভা মুখ্যমন্ত্রীর, অর্ধশতাধিক বিজেপি সভাপতি দিলীপের। অখিল গগৈ বনাম কংগ্রেস বাগযুদ্ধ তুঙ্গে। বিহুর মধ্যে হিরেন গুহার সঙ্গে সাক্ষাৎ করবেন ভূপেন বরা। টাকার বিনিময়ে লক্ষ্মীবাজার আসনের টিকিট, প্রতিবাদে নামলেন কংগ্রেসীরা। হাইলাকান্দিতে শক্তি প্রদর্শন করে মনোনয়ন জমা রাইজোর দলের প্রার্থীর। বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত মুখ্যমন্ত্রী হিমন্তের। মিজোরামগামী ট্রাক উদাও, 18 লক্ষ টাকার সামগ্রীর আংশিক উদ্ধার, ধৃত 3। এবং সর্বশেষ খবরটি হলো টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট, প্রমাণ পেলে ব্যবস্থা, বললেন ভূপেন বরা। এবারে শুনুন বিস্তারিত খবর। আজ জুম্মার নামাজের পর দেশের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে পাথারকান্দি বিধানসভার বৃহত্তর কটামণি বাজার জামে মসজিদ সহ কটামণি এলাকার বিভিন্ন মসজিদে একত্রিত হয়ে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান কালো ব্যাজ পরে শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদে অংশ নেন। তারা আইনটিকে সংখ্যালঘুদের ধর্মীয় ও সামাজিক অধিকারের পরিপন্থী বলে দাবি করে এর তীব্র বিরোধিতা করেন। নামাজ শেষে অংশগ্রহণকারীরা মসজিদের প্রাঙ্গণে এবং আশেপাশের এলাকায় দাঁড়িয়ে হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানান। প্রতিবাদকারীদের বক্তব্য, ওয়াকফ বোর্ড সংক্রান্ত এই সংশোধনী আইন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্পদের উপর সরাসরি হস্তক্ষেপের শামিল। তারা সরকারের কাছে অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানান। এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। অপরদিকে ভারতীয় সংবিধান উপেক্ষা করে সংখ্যালঘু বিরোধী ওয়াকফ সংশোধনী আইন 2025-এর প্রত্যাহারের দাবি জানাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের নির্দেশে গোটা ভারতের সঙ্গে তাল মিলিয়ে আজ কালীগঞ্জ এলাকার বেশ কয়েকটি মসজিদ থেকে ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবি জানানো হয়। আজ সিরাজদিপুর, শ্যামনগর, দেওয়াকুড়ি, পীরের চক, উত্তর বলেশ্বর, কুদরাকান্দি, রতনপুর, বলেশ্বর সহ বিভিন্ন জামে মসজিদ থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আইন প্রত্যাহারের দাবি জানানো হয়। তৎসঙ্গে ভারত সরকারের উদ্দেশ্যে গ্রামের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন তারা গণতন্ত্রে বিশ্বাসী, ভারত সরকারের উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং সরকার সবকিছু বিবেচনা করে ওয়াকফ সংশোধনী আইনটি অতি সত্বর বাতিল করার আহ্বান জানান গ্রামবাসীরা। অন্যথায় মুসলিম পার্সোনেল ল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। অপরদিকে মাধ্যমিক পরীক্ষায় রাজ্য সেরা হয়েছে জোরহাট প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী অমিশী শইকিয়া। দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছে গুয়াহাটি আসাম জাতীয় বিদ্যালয়ের শিক্ষার্থী সপ্তর্ষ বরদলৈ ও প্রজ্ঞা একাডেমির অনির্বাণ বরগুহাই। অমিশীর প্রাপ্ত নম্বর হল 591, সপ্তর্ষ বরদলৈ ও অনির্বাণ বরগুহাই পেয়েছে 590 এবং 589 নম্বর। এদিকে ফলাফল পাওয়ার পর মাধ্যমিকের পরীক্ষায় শীর্ষে থাকা অমিশী শইকিয়া বলেন তিনি এমন ফলাফল আশা করেননি। মেধাবী ছাত্র গণমাধ্যমকে জানান ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। শুধু সে নয়, তার বন্ধুরা খুব ভালো করেছে বলেন। তার মা বাবা কখনো তাকে পড়াশোনা করার জন্য চাপ দেননি। তিনি বলেন স্কুলের শিক্ষকরা তাকে পড়াশোনায় সব রকম সাহায্য করেছেন। অপরদিকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পরই এক হৃদয় বিদারক ঘটনা ঘটল। পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে চরমপন্থা বেছে নেয় এক ছাত্রী। নিহত ছাত্রী সোয়েগাঁওয়ের বিহদিয়ার অঞ্চলের সোয়েগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। এই ঘটনায় সোয়েগাঁওয়ের বিহদিয়ার অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। অপরদিকে জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন দাখিল। মনোনয়নপত্র দাখিল কংগ্রেস দলের জেলা পরিষদ প্রার্থীরা। আজ শিলচর জেলা পরিষদ কার্যালয়ের প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করেন। আজ ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদের দলের মনোনীত প্রার্থী ফরিদা পারভিন ও রংপুর জেলা পরিষদের মনোনীত প্রার্থী জামিমা ইয়াসমিন মজুমদার ও কাটিগড়ার লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রার্থী বর্ণালী মালাকার, বাগপুর সোনাবাড়িঘাট আসনে রুমি বেগম মজুমদার সহ অনেকে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন দাখিল করে তারা জানান কাছাড় জেলায় বৃহৎ আকারে জয়লাভ করবে জেলা পরিষদের প্রার্থীরা। পাশাপাশি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি ও সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী ও জেলা সভাপতি অভিজিৎ পাল, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তাদের দলের প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য এবং জনগণের আশীর্বাদে এবার তাদের জয় নিশ্চিত বলে জানান প্রার্থীরা। অপরদিকে শিলচরের ঐতিহ্যবাহী রাধামাধব কলেজে 2025-26 শিক্ষাবর্ষ থেকে বাণিজ্য শাখায় উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। রাজ্যের শিক্ষা বিভাগ বিগত 5 এপ্রিল এক নির্দেশ জারি করে রাজ্যের 13টি কলেজকে উচ্চ মাধ্যমিক স্তরে নতুন শাখা চালু করার জন্য অস্থায়ী অনুমোদন প্রদান করেছে। এতে শিলচর রাধামাধব কলেজে বাণিজ্য শাখা চালু করার কথা উল্লেখ রয়েছে। বাণিজ্য শাখায় উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের জন্য মোট 150টি আসন সংরক্ষিত রয়েছে। উল্লেখ্য, রাধামাধব কলেজে স্নাতক স্তরে বাণিজ্য বিভাগ অনেক আগে থেকে চালু রয়েছে। এর সঙ্গে নতুন করে সংযোজন হলো উচ্চ মাধ্যমিক। ইচ্ছুক ছাত্রছাত্রীরা কলা বিভাগের মতোই অনলাইনে দর্পণ পোর্টালে ভর্তির জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। রাধামাধব কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে বাণিজ্য শাখার অনুমোদন প্রদানের জন্য রাজ্য সরকারকেও তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি জেলা কমিশনারের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের ফোন নম্বর হল 038442954046 এবং টোল ফ্রি নম্বর 180034533967। জনসাধারণকে প্রয়োজনে এই কন্ট্রোল রুমে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরাখবর এবং অভিযোগ জানাতে জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। অপরদিকে পঞ্চায়েত বোর্ডের 27টি প্রচার সভা মুখ্যমন্ত্রীর অর্ধশতাধিক দিলীপের। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিল শেষ হওয়ার পর থেকেই বুথের প্রচারে নেমে পড়বে বিজেপি। গ্রামাঞ্চলের বুথের প্রচারে নামবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া থেকে শুরু করে সব মন্ত্রী বিধায়করা। মুখ্যমন্ত্রী নিজেই যোগ দেবেন 27টি প্রচার সভায়। প্রদেশ বিজেপির সভাপতি অর্ধশতাধিক সভা করবেন গ্রামাঞ্চলে। শাসক দলের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। দুদফা পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিলের পর্ব শেষ হয়েছে আজ। শেষ দিনেই বেশিরভাগ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরপর থেকেই প্রচারে নামছে বিজেপি। তবে রঙ্গালী বিহুর মধ্যেই বুথ বলে কদিন প্রচারে বিঘ্ন ঘটবে। অবশ্য বিহুর পর থেকেই প্রচারে জোর আসবে। প্রদেশ বিজেপি সভাপতি এক বিবৃতিতে বলেন, 2 পর্যায়ের ভোটের জন্য প্রস্তুত হয়ে উঠেছে এনডিএ জোট। অপরদিকে অখিল বনাম কংগ্রেস বাকযুদ্ধ তুঙ্গে। বিহুর মধ্যে হিরেন গুহার সঙ্গে সাক্ষাৎ করবেন ভূপেন বোরা। পঞ্চায়েত নির্বাচনে বর্তমান পরিস্থিতিতে বিজেপি বিরোধী শক্তির ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি জোটের শরিক আসাম গণপরিষদকে সঙ্গে নিয়ে মাঠে নামলেও কংগ্রেস বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ফের ব্যর্থ হয়েছে। একাংশ বিজেপি বিরোধী দল পঞ্চায়েত নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেও কংগ্রেস সেই আহ্বানে গুরুত্ব দেয়নি। ফলে বিজেপি বিরোধী শক্তি যে পঞ্চায়েত নির্বাচনে এককভাবে অবতীর্ণ হবে সেটা স্পষ্ট। এর মধ্যে বিরোধী দলের নেতা অখিল গগৈ বিজেপির পরিবর্তে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে আক্রমণের লক্ষ্য করে নিয়েছেন, যা কংগ্রেস কোনোভাবেই মেনে নিতে পারছে না। রাইজর দলের সভাপতি অখিল পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কংগ্রেস দলের বিরুদ্ধে সরব হয়েছেন। তার কথায়, কংগ্রেসের জমিদারি শেষ হওয়ার পরও কংগ্রেস জমিদারি মনোভাব ত্যাগ করতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস সকলকে তার রায়ত হিসাবেই ভাবে। এদিকে বিজেপি বিরোধী মঞ্চে থেকে কংগ্রেসের বিরুদ্ধে অখিল গগৈর এই সমালোচনা সহ্য হয়নি ভূপেন বোরার দলের। অখিল গগৈর মন্তব্য নিয়ে কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম উল্লেখ না করে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেন, বিজেপি বিরোধী কিছু দল আত্মপ্রকাশ করেছে যারা দিনরাত কেবল কংগ্রেসের সমালোচনা করে থাকে। তিনি বলেন, কংগ্রেস বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার পক্ষপাতী। বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য বিশিষ্ট বুদ্ধিজীবী হিরেন গুহাই কাজ করছেন। বিরোধী শক্তিকে একত্রিত করার প্রয়াস চালানো হয়েছে। হিরেন গুহাই স্যার এক্ষেত্রে অনেকটা অগ্রসর হয়েছেন। ভূপেন বোরার দাবি, শীঘ্রই বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করা হবে। বিহুর সময় হিরেন গুহার সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেস মিত্রতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি বলেন, বিজেপির সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব, বিজেপি সরকারের দুর্নীতি লুণ্ঠনের বিরুদ্ধে সরব দলকে একত্রিত করা হবে। অপরদিকে শক্তি প্রদর্শন করে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে রাইজর দলের প্রার্থী জহির উদ্দিন লস্কর ও নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনের দলীয় প্রার্থী কমরুল ইসলাম বড়বুইয়া। এদিন বিশাল গাড়ির কনভয় নিয়ে হাইলাকান্দি শহরে এসে পৌঁছে পায়ে হেঁটে মিছিল করে জেলা কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। সঙ্গে ছিলেন রাইজর দলের জাতীয় যুব বাহিনীর সাধারণ সম্পাদক সাদিক আহমেদ চৌধুরী, হাইলাকান্দি জেলা সভাপতি কমরুল ইসলাম বড়বুইয়া ও দলীয় কর্মী সমর্থকরা। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট প্রদানের অভিযোগ সরাসরি উড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। তিনি সাংবাদিকদের বলেন,
এমনতর অভিযোগের যদি প্রমাণ পাওয়া যায় তাহলে দল সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র পেশের শেষ দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে টিকিট নিয়ে কংগ্রেসের ভেতর রাজ্যের সব জেলায় তুমুল ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। ওয়ার্ড মেম্বার থেকে জেলা পরিষদের প্রার্থী বাছাইয়ে লক্ষ লক্ষ টাকার লেনদেনের অভিযোগ উঠেছে কংগ্রেসে। ধুবড়ী জেলায় 10-12 লক্ষ টাকার বিনিময়ে প্রার্থিত্ব আদায়ের অভিযোগ সামনে এসেছে। তেজপুর, গোয়ালপাড়া, শ্রীভূমি সহ বিভিন্ন জেলা থেকে একই অভিযোগ উঠে এসেছে। সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, বিধায়ক নন্দিতা দাস সহ কংগ্রেসের আরও অনেক নেতার বিরুদ্ধে প্রার্থিত্ব বাজাইয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইকে ঘিরে চরম অরাজকতা চলছে প্রধান বিরোধী দলটিতে। ক্ষোভে ফুঁসছেন অনেকেই। সামাজিক মাধ্যমে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যুবক কংগ্রেস সভাপতি জুবাইর এনাম। যুবক কংগ্রেসের কাউকে টিকিট দিতে না পারায় ক্ষমাও চেয়েছেন তিনি। তবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রার্থী বাছাইয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অপরদিকে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত মুখ্যমন্ত্রী হিমন্তের। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে। সুযোগ পেলে বিদ্বেষ উগরে দিচ্ছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্য, ইউরোপ ও অন্যান্য দেশে রফতানির উদ্দেশ্যে নিজেদের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রদান করেছিল তা প্রত্যাহার করে নিয়েছে ভারত। ভারত সরকারের বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি একে দেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য একটি সাহসী ও প্রয়োজনীয় পদক্ষেপ বলে অভিহিত করেছেন। বিশেষ করে সংবেদনশীল উত্তর পূর্বাঞ্চলীয় প্রেক্ষাপটে এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তিনি। এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার ভারতের সিদ্ধান্তটি উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন। এই দৃঢ় পদক্ষেপ ভারতের কৌশলগত এবং অর্থনৈতিক অগ্রাধিকারের সুরক্ষায় সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করছে। মূলত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যগুলি এমন এক সময় এসেছে যখন জাতীয় নিরাপত্তা উদ্বেগ বেড়েছে এবং ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সার্বভৌমত্বের দৃষ্টিকোণ থেকে সীমান্ত পার পরিবহন ও পরিকাঠামো চুক্তিগুলির পুনর্মূল্যায়নের চাপ বাড়ছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলে দিয়েছে ঢাকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীনে দেওয়া একটি বিতর্কিত মন্তব্য। সেখানে তিনি বলেছিলেন যে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির ল্যান্ড কোড এবং তার দেশের মাধ্যম ছাড়া সমুদ্রপথে পৌঁছানোর অন্য কোনো উপায় তাদের নেই। সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বেশ অবনমন ঘটেছে। সেই প্রেক্ষিতেই ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারত নেপাল ও ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশের রফতানিকে আটকে দিচ্ছে না, কারণ এসব স্থলবেষ্টিত দেশের জন্য এই ধরনের বাণিজ্যিক সুবিধা বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান অনুযায়ী বাধ্যতামূলক। অপরদিকে টাকার বিনিময়ে লক্ষ্মীবাজার আসনের টিকিট প্রতিবাদে নামলেন কংগ্রেসীরা। শ্রীভূমি জেলার 14 নম্বর লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে অর্থের বিনিময়ে দলের টিকিট বন্টনের অভিযোগ তুলে প্রতিবাদে নামলেন কংগ্রেসীরা। শুধু তাই নয়, 4 লক্ষ টাকা ফেরত না দিলে মামলার হুমকি দেওয়া হলো রাজ্য কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে। অর্থ ফেরত না পেলে বৃহত্তর ফকিরবাজারে নির্বাচনী জনসভা করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। 25 লক্ষ টাকার বিনিময়ে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে কংগ্রেস টিকিট বিক্রির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করলেন বঞ্চিত কংগ্রেসীরা। তাদের অভিযোগ প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী ও জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর বিরুদ্ধে। এদের জন্যই বরাকে দলের ভরাডুবি হবে বলে টিকিট বঞ্চিত বজলুল হক চৌধুরী সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা আমিনুর রশিদ চৌধুরী রজত চক্রবর্তীর বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি দিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বজলুল চৌধুরীকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করতে পুরাহুরিয়া এক সভা অনুষ্ঠিত হয় বুধবার রাতে। দীর্ঘদিনের কংগ্রেস সৈনিক, মানুষের সুখে দুঃখে পাশে থাকা মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদের প্রাক্তন সদস্য আমিনা বেগমের প্রতিনিধি হিসেবে কাজ করে আসা বজলুল হক চৌধুরীকে কেন কোণঠাসা করা হলো এ নিয়ে ক্ষোভ চরমে উঠেছে। যোগ্যদের বঞ্চিত করে বিগত দিনে অন্যান্য দলে কাজ করে আসা ব্যক্তিদের টিকিট দেওয়ার প্রতিবাদে বুধবার বজলুল হক চৌধুরীর বাড়িতে এই প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় ওই আসনের 8টি মণ্ডলের সভাপতি এবং দলীয় কর্মীরা উপস্থিত হয়ে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব দিলে তা গ্রহণ করা হয়। সভা শেষে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করে টিকিট বঞ্চিত বজলুল হক বলেন, এবার অর্থের বিনিময়ে টিকিট বন্টনের দরুন বোরাকে কংগ্রেস গোহারা হারবে। তিনি বলেন, রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেন বোরার ইঙ্গিতে অর্থের বিনিময়ে টিকিট প্রদান করেছেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, জেলা সভাপতি রজত চক্রবর্তী টিকিট দেওয়ার নামে
5 লক্ষ টাকা নিলেও তিনি তা ফেরত দিয়েছেন। আমিনুর রশিদ চৌধুরী 4 লক্ষ টাকা নিয়েছেন। এই 4 লক্ষ টাকা অবিলম্বে ফেরত না দিলে তার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন বজলুল চৌধুরী। তবে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়ে আগামী দিনে গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস করবেন বলেও জানান তিনি। অপরদিকে মিজোরামগামী ট্রাক উদাও, 18 লক্ষ টাকার সামগ্রীর আংশিক উদ্ধার, ধৃত 3। শিলচর বিলপাড়ের আরডি ট্রান্সপোর্ট কোম্পানি থেকে মিজোরামের সাইয়ার উদ্দেশ্যে রওনা হওয়া প্রায় 18 লক্ষ টাকা মূল্যের হার্ডওয়্যার ও অন্যান্য সামগ্রী বোঝায় একটি 6 চাকার ট্রাক রহস্যজনকভাবে উদাও হয়ে যায়। ট্রাকটিতে AS26AC 0919 নম্বরের ভুয়ো নম্বর প্লেট লাগানো ছিল বলে পুলিশি তদন্তে উঠে আসে। ঘটনার প্রায় 2 সপ্তাহ পর পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ ধলাই এলাকা থেকে চুরি যাওয়া সামগ্রীর কিছুটা উদ্ধার করতে সক্ষম হলেও ট্রাক এবং চালকের এখনো কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় 3 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সূত্রে জানা গেছে, মিজোরামের সাইয়া পর্যন্ত সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ট্রাকটি গত 26 মার্চ রাতে শিলচর থেকে রওনা হয়। যাত্রাপথে মিজোরামের রাজধানী আইজল থেকে কিছুটা দূরে শিলিং পর্যন্ত গাড়ি চালকের সঙ্গে কোম্পানির যোগাযোগ ছিল। এরপর থেকেই চালকের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় ধরে গাড়ির কোনো খোঁজ না পাওয়ায় অবশেষে ট্রান্সপোর্ট কোম্পানি শিলচর সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে লরিটিতে সামগ্রী লোড করার সময় যে নম্বর প্লেট লাগানো ছিল সেটি আসলে ভুয়ো নম্বর। সামগ্রী চুরি করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা গাড়ির আসল নম্বর AS11AC 7623 পরিবর্তন করে ফেলেছিল। পুলিশ প্রকৃত নম্বরটি জানার পরই তদন্তে অগ্রগতি লাভ করে। অবশেষে ঘটনার প্রায় 13 দিন পর বুধবার শিলচর সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দক্ষিণ ধলাইয়ের আসাম মিজোরাম সীমান্তবর্তী রাজনগর কলিচুড়া গ্রাম পঞ্চায়েতের জামালপুর গ্রামে অভিযান চালায়। জামালপুর গ্রামের সুনামিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ চুরি যাওয়া সামগ্রীর মধ্যে আনুমানিক 7-8 লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সুনামিয়া ছাড়া আরও 2 জনকে আটক করেছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি পুলিশ নিজ হেফাজতে নিয়েছে। আরডি ট্রান্সপোর্ট কোম্পানির ম্যানেজারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মিজোরামের সাইয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার একদিন পর চালক কোম্পানিতে ফোন করে জানিয়েছিল গাড়িটি বিকল হয়ে গিয়েছে। গাড়ি বিকল হওয়ার খবর পেয়ে ট্রান্সপোর্ট কোম্পানি দ্রুত অন্য একটি গাড়ি ঘটনাস্থলে পাঠায়। তবে গাড়িটি সেখানে পৌঁছে বিকল হওয়া লরির কোনো সন্ধান পায়নি। একই সময়ে প্রথম লরির চালকের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এরপরই ট্রান্সপোর্ট কোম্পানি কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়। দীর্ঘ 13 দিন পর হারিয়ে যাওয়া সামগ্রীর একটা অংশ উদ্ধার হয়েছে। যদিও যে গাড়িতে সামগ্রী লোড করে দেওয়া হয়েছিল সেই গাড়িটির সন্ধান পাওয়া যায়নি এখনো। গাড়ি ও এর সঙ্গে জড়িতদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এই ঘটনা দক্ষিণ ধলাই অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশ বাকি সামগ্রী উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারের জন্য জোরদার তল্লাশি চালাচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।